রক্তকমল দালান এখন ধ্বংসস্তূপ। মহেন্দ্রপুর গ্রামে আর কেউ ওই জায়গার নাম উচ্চারণ করে না। অরিন্দম ভেবেছিল সব শেষ, কিন্তু ইতিহাস কখনো এত সহজে শেষ হয় না। কলকাতায় ফিরে এসে সে আবার গবেষণায় ডুবে যায়, কিন্তু মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরতে থাকে, যদি জমিদারি অভিশাপের উৎস হয়, তবে সেই অমানবিক শক্তি কোথা থেকে এলো? এক রাতে পুরনো দলিল ঘাঁটতে গিয়ে সে হঠাৎ একটা অদ্ভুত মিল খুঁজে পেল। 1857 সালের এক ব্রিটিশ নথিতে লেখা, মহেন্দ্রপুর এস্টেটে গোপন খনন কাজ চলাকালে এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। শ্রমিকদের অস্বাভাবিক মৃত্যু ঘটায় কাজ বন্ধ করা হয়। অরিন্দমের বুক কেঁপে উঠল, অর্থাৎ জমিদারের আগেও কিছু ছিল সেখানে, অজানা রাজ্যের চিহ্ন। সে আবার মহেন্দ্রপুরে যায়, এইবার একা নয়, তার সঙ্গে আছে প্রত্নতত্ত্ববিদ অনন্যা সেন। অনন্যা বাস্তববাদী মানুষ, ভূত প্রেত বিশ্বাস করে না, কিন্তু জায়গাটা দেখেই সে থমকে যায়। এখানে শুধু জমিদার বাড়ি ছিল না, সে বলে, এখানে আরো পুরনো কিছু চাপা আছে। ধ্বংসস্তূপ সরাতে সরাতে তারা খুঁজে পায় পাথরের ভাঙা স্তম্ভ, তাতে খোদাই করা অদ্ভুত প্রতীক, সূর্য আর রক্তের ফোঁটার মতো চিহ্ন। অনন্যা বলল, এটা কোনো জমিদারি আমলের নয়, অনেক পুরনো, হয়তো মধ্যযুগের আগের। মাটি খুঁড়তে খুঁড়তে তারা খুঁজে পেল এক বিশাল পাথরের দরজা। দরজার ওপরে লেখা, অগ্নিবীজকে জাগিও না। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। অগ্নিবীজ। দরজা খুলতেই তারা নেমে গেল এক বিশাল ভূগর্ভস্থ কক্ষে। চারদিকে পাথরের স্তম্ভ, মাঝখানে গোলাকার বেদি, বেদির কেন্দ্রে একটা কালো পাথরের গোলক, ভেতরে লাল আগুনের মতো আলো ঘুরছে। অনন্যা ফিসফিস করে বলল, এটা কোনো ধন নয়, এটা শক্তির উৎস। হঠাৎ চারপাশ কেঁপে উঠল, বাতাস ভারী হয়ে গেল, অন্ধকার থেকে ভেসে এল এক কণ্ঠ, তোমরা আবার ফিরেছ। অরিন্দম চিনতে পারল সেই স্বর, এটাই সেই ছায়ামূর্তি, কিন্তু এবার তার রূপ আরও স্পষ্ট, মানুষের মতো, কিন্তু শরীর আগুনের রেখায় তৈরি। জমিদার শুধু বাহক ছিল, কণ্ঠটি বলল, আমি বহু শতাব্দী ধরে এখানে বন্দী, রক্ত দিয়ে আমাকে জাগানো হয়েছিল। অনন্যা চিৎকার করে বলল, এটা মানসিক বিভ্রম, কিন্তু ঠিক তখনই বেদির চারপাশে আগুন জ্বলে উঠল। সত্যের উন্মোচন। ছায়ামূর্তি জানালো, মহেন্দ্রপুর একসময় ছিল অগ্নিরাজ্য। এক প্রাচীন রাজা অমরত্বের লোভে এই অগ্নিবীজ জাগিয়েছিল, কিন্তু শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাজ্য ধ্বংস হয়, শক্তিকে মাটির নিচে বন্দী করা হয়। শতাব্দী পরে জমিদার সেই শক্তি খুঁজে পায়। ধন আর ক্ষমতার জন্য সে আবার চুক্তি করে। অরিন্দম বুঝতে পারে, গুপ্ত ধন আসলে সোনা নয়, অগ্নিবীজই আসল ধন। ত্যাগ। হঠাৎ গোলকটা ফেটে যেতে শুরু করলো, লাল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। ছায়ামূর্তি বলল, আমাকে সম্পূর্ণ জাগতে দাও, তোমাদের বিশ্ব বদলে যাবে। অনন্যা কাপা গলায় বলল, এটা বিস্ফোরিত হলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। অরিন্দমের মনে পড়ল, আগেরবার সে লোভ ত্যাগ করে আগুন জ্বালিয়েছিল, এইবার এই শক্তিকে ধ্বংস করতে হলে কাউকে বেদির কেন্দ্রে দাঁড়াতে হবে। অরিন্দম ধীরে ধীরে এগিয়ে গেল। অনন্যা চিৎকার করল, না, এটা আত্মহত্যা। অরিন্দম বলল, লোভ থেকেই সব শুরু হয়েছিল, শেষও ত্যাগ দিয়েই হবে। সে বেদির উপর দাঁড়ালো, অগ্নিবীজ তার শরীর ঘিরে ধরল, অসহ্য তাপ, আগুনের ঝড়। ছায়ামূর্তি গর্জে উঠল, তুমি নিজেকে দিচ্ছ? অরিন্দম চোখ বন্ধ করে বলল, হ্যাঁ। হঠাৎ গোলকটা বিস্ফোরিত হলো, কিন্তু বাইরে নয়, ভেতরের দিকে। অগ্নিশিখা গুটিয়ে গেল, ছায়ামূর্তি চিৎকার করে মিলিয়ে গেল, সব অন্ধকার। নতুন ভোর। অনন্যা যখন জ্ঞান ফিরে পেল, তখন ভোর। ভূগর্ভস্থ কক্ষ ধসে পড়েছে, অগ্নিবীজ নেই, শুধু ছাই। আর একটু দূরে পড়ে আছে অরিন্দম। সে বেঁচে আছে, কিন্তু তার চোখে আগের সেই শান্ত গবেষকের ছাপ নেই। গভীর কোথাও আগুনের ঝিলিক রয়ে গেছে। মহেন্দ্রপুরে আর কখনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু মাঝে মাঝে রাতে অরিন্দম নিজের বুকের ভেতর তাপ অনুভব করে, যেন অগ্নিবীজ পুরোপুরি নেভেনি। শেষ লাইন। ইতিহাস বইয়ে সে লেখে, গুপ্ত ধন কখনো সোনা নয়, এটা শক্তি, আর শক্তি যখন লোভে জাগে, তখন পৃথিবী পুড়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ শেষ দৃশ্যে অরিন্দমের হাতে হালকা লাল আলো জ্বলে ওঠে।